This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সন্ধ্যের সব বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজরুম থেকে আমি মজুরা আপনাদের সঙ্গে রয়েছি, একই সঙ্গে স্টুডিও থেকে লিমা রয়েছে আর নিউজ ডেস্ক থেকে মধু কল্পিতাও রয়েছে। দেখুন, এজেন্সি বনাম মমতা বন্দ্যোপাধ্যায় যে সংঘাত গত কয়েকদিন ধরে, সেই সংঘাতের ছবি আমরা দেখেছি এবং তা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। এরই মধ্যে এই যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে ইডি একেবারে দেশের সর্বোচ্চ আদালতে গেলে এবং তারা গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে। মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি করেছে ইডি। মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করার দাবি তাদের। আইপ্যাক মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় এজেন্সি। কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযানের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকর্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ফাইল, হার্ড ডিস্ক, মোবাইল ফোন নিয়েছিলেন। অভিযোগ ইডির। গতকাল হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তুমুল হট্টগোলের জেরে ভেস্তে যায় শুনানি। শুনানির তারিখ পিছিয়ে 14 জানুয়ারি হয়। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইডি জরুরি ভিত্তিতে আর্জি করলেও তা নাকচ হয়ে যায়। এরপরেই সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় এজেন্সি এবং এই যে সর্বোচ্চ আদালতে যাওয়ায় এটার কি ইম্প্যাক্ট এবং পরবর্তী ক্ষেত্রে কি হতে চলেছে সবটাই জানবো। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, যেহেতু এই কেসে মাল্টি স্টেট ইনভলভ, অর্থাৎ একাধিক রাজ্যের বিষয় রয়েছে, সেক্ষেত্রে এই কেস প্রথম থেকেই দিল্লি হাইকোর্টে জুরিসডিকশনে ছিল। কিন্তু যেহেতু ঘটনা ঘটেছে কলকাতায়, সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিকভাবে ইডি। কিন্তু যেহেতু সেখানে জরুরি শুনানির আবেদন গ্রাহ্য হয়নি, পরবর্তী শুনানি আবার 14 জানুয়ারি, সেই কারণে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের স্পষ্টভাবে দাবি যে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে শুধু বাধা দেওয়া হয়নি, রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে তদন্তের নথি, প্রমাণ সমস্ত কিছু হাতিয়ে নিয়ে গেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে যদি পদক্ষেপ করতে হয় এবং যে গুরুত্বপূর্ণ প্রমাণ নথি তিনি নিয়ে গিয়েছেন তা ফেরত পেতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেই কারণের জন্যই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এর পাশাপাশি যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকেও একটি ক্যাভিয়েট ফাইল করা হয়েছে, অর্থাৎ ইডির এই আবেদন যদি শুনানি হয় তাহলে রাজ্য সরকারের বক্তব্য শুনতে হবে। আর ঠিক এইখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলছেন যে তৃণমূলের চেয়ারপারসন হিসেবে তিনি গেছেন, তখন রাজ্য সরকারের তরফ থেকে এই কেস ফাইল করা আদতে রাজ্যের যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ইডি পদক্ষেপ করতে চাইছে তাদেরকে রক্ষা করার জন্যই রাজ্য এক্ষেত্রে আগাম ক্যাভিয়েট ফাইল করেছে বলে আইনজীবীরা ব্যাখ্যা করছেন। ধন্যবাদ জ্যোতির্ময়। দেখুন, ইডি ভার্সেস মমতার এই সংঘাত, এবারে এই জলটা গিয়ে গড়ালো কোথায় বলুন তো? গড়ালো হচ্ছে সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত যে যে আপডেটগুলো উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানাই। ইডি সুপ্রিম কোর্টে যাওয়ার আগে ক্যাভিয়েট দাখিল রাজ্যের। একতরফা শুনানি আটকাতে ক্যাভিয়েট দাখিল করলেন রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিল। শুনানি ভেস্তে দেওয়ার কারণেই তো সরাসরি যে ইডিকে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে। এবং আমি মনে করি এই সমস্ত পরিকল্পিতভাবে শুনানি পিছিয়ে দেওয়ার নাটক করে তৃণমূল কংগ্রেস শেষ রক্ষা করতে পারবে না। বিষয়টা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং আমরা বিশ্বাস রাখি সুপ্রিম কোর্ট এর ব্যাপারে কড়া পদক্ষেপ নেবে এবং আমি বিশ্বাস রাখি যে উচ্চ আদালতে মামলাটাকে ভেস্তে দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের আখেরে ক্ষতি করেছে, সরাসরি চলে গেছে সর্বোচ্চ আদালতে। আর সেই সর্বোচ্চ আদালতে এই ডাকাতের বিচার হবে, এতে কোনো সন্দেহ নেই। সেদিন কোনো তদন্ত করতে বাধা দেওয়া হয়নি। সেদিনকে ইডি বিজেপির হয়ে চুরি করতে এসেছিল, চোরকে চুরি করতে আটকানো হয়েছে। অমিত শাহের কথায় তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করা যাবে না, এজেন্সির কাজ চুরি করা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সঠিক করেছেন এবং হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টে গিয়েও নাস্তানাবুদ হয়েছে। সুপ্রিম কোর্টে গেছে, অধিকার সকলের রয়েছে উচ্চতর আদালতে যাওয়া। যেখানে খুশি যাক, দিনের শেষে সর্বোচ্চ বিচার করবে জনতার আদালত। যেখানে পারে যাক, কোর্টে যাওয়ার অধিকার সকলের আছে, আমাদেরও রয়েছে। ইতিমধ্যে আমরা ক্যাভিয়েট করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি, এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে তা প্রমাণ করছে যে ডাল মে কুছ কালা হ্যায়।
এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সেদিন তো করে ফেলেছেন কাণ্ড। আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যার বাড়িতে প্রতীক জৈন ইডি ছাপা পড়েছে, সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে? দ্বিতীয় কথা হচ্ছে, যদি পলিটিক্যাল পার্সন হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হানার জায়গায় গিয়ে থাকেন বা ইডির ইনভেস্টিগেশন যেখানে হচ্ছে সেই জায়গায় গিয়ে থাকেন, তাহলে তার সাথে নন্দিনী চক্রবর্তী কি করছিলেন, যিনি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি? নন্দিনী চক্রবর্তীও কি ইডির এই হানা বা ইডির যে তদন্ত, সেই তদন্তকে বাধা দেওয়ার জন্য গেছিলেন? শুধু তো তাই নয়, তার প্রিন্সিপাল সেক্রেটারিও মনে হয় গেছিলেন, আমার কাছে যতদূর খবর। এছাড়াও পুলিশের বহু উচ্চ পদস্থ কর্তারা তারা গেছিলেন। কিভাবে সম্ভব একটি পলিটিক্যাল আন্দোলনে বা একটি পলিটিক্যাল কাজে পার্টিসিপেট করা এই সমস্ত পুলিশ অফিসারদের কি বা সরকারি অফিসারদের কি নিয়ম বহির্ভূত নয়? নাকি মুখ্যমন্ত্রী তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন? মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। বাংলার মানুষের সামনে সত্যিটা বলুন। বাংলার মানুষ জানে আপনি মিথ্যে কথা বলেন, কিন্তু এতটা নিচে নেমে মিথ্যে কথা বলেন যে তো ভাবতে পারছেন বাংলার মানুষ। আপনি তো অগ্নিকন্যা ছিলেন এক সময়, পরে ঘুগনি কন্যা হলেন, এখন তো ফাইল চোর হয়ে গেলেন। গতকাল আমরা দেখলাম শুনানি হলো না হাইকোর্টে, কিন্তু কারণ কি ছিল? তার কারণ কোর্টরুমে অতিরিক্ত ভিড়, যেটা বিচারপতি জানিয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন, জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। তিনি কি বলছেন? এই হাইকোর্টে সংঘাত মামলার শুনানিতে পরিকল্পিত বিশৃঙ্খলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের লিগ্যাল সেলের হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট, আর সেই স্ক্রিনশটে লেখা রয়েছে কোর্ট নম্বর 5-এ সবাই চলে আসুন। আদালত চত্বরে তুমুল হট্টগোলে ইজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি শুভ্রা ঘোষ। পিছিয়ে যায় মামলা। বিচার ব্যবস্থার ওপর, সংবিধানের ওপর হামলা। মুখ্যমন্ত্রী ডিজি সকলের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত, তো বিরোধী দলনেতা। लीगल सेल ने सब किया, ये सीधा सीधा जुडिशियरी के ऊपर, कॉन्स्टिट्यूशन के ऊपर हमला है। ईडी की ओर से जो कोर्ट में आज पिटीशन किया, वो बहुत सही पिटीशन है। सबका सीसीटीवी और वीडियो फुटेज में आया है। इसके ऊपर सख्त कार्रवाई होना चाहिए और एनफोर्समेंट डायरेक्टरेट एक कानूनी संस्था है, उनकी काम पर जो इंटरफेरेंस किया, इसका कानून ममता बनर्जी, राजीव कुमार और जो इंटरफेयर किया उनके खिलाफ भी कार्रवाई होना चाहिए। বড় মামলায় সব আইনজীবীদের ডেকে পাঠানোর রেওয়াজ আছে, সেভাবেই ডাকা হয়েছিল। TV9 বাংলায় দাবি তৃণমূলের লিগ্যাল সেলের কনভেনার। আমরা তো দেখেছি, আমি যেটা করেছি যে আমাদের ম্যাটারটা আছে, কল্যাণে অ্যাপিয়ার করে অভিষেক বন্ধুর সঙ্গে আসবে, আমরা যেমন অ্যাপিয়ার করি তেমন অ্যাপিয়ার করি আমরা। কিন্তু এখানে তো কারোর সঙ্গে কাউকে, আমি আমার গ্রুপে লিখেছি তো এটা, কিন্তু সবসময় তো করি, আজ তো নয়, আজ বরাবর 19 সাল থেকে তো করে আসছি এটা আমরা, যে আমাদের ইনফর্ম করি আমাদের গ্রুপকে যে আপনারা আসুন, ম্যাটারটা হবে এখানে। ওই যারা সিনিয়র তারা ঢোকে, যারা জুনিয়র তারা ঢুকতে পারে না, তারা বাইরে থাকে, তারা আমরা কি শুনি ব্যাপারটা আমরা। এটা যারা করছে তারা উদ্দেশ্য প্রণীত হয়ে করছে, এটা আমি আমার গ্রুপে দিয়েছি, কোনো গ্রুপে তো দিইনি তো আমরা। উদ্দেশ্য প্রণীত হবে বিজেপি এবং সিপিএম, আমাদের অভ্যন্তরীণ ব্যাপারকে নিয়ে এইভাবে করার তো কোনো মানে হয় না। এটা মেলান ছাড়া কি এটা উদ্দেশ্য প্রণীত হবে। আমি আবার তো কাউকে দেবো, আমার যেদিন ম্যাটার থাকবে, এটা আমাদের সিস্টেম, এটা আমাদের যে আমাদের লয়ারদের ইনফর্ম করে যে ম্যাটারটা ওখানে আছে, যাদের সম্ভব তারা আসবে, আর যাদের নিজেদের ম্যাটার আছে তারা নিজেদের ম্যাটার করবে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে বসিয়ে এই যে টোটাল আনার্কি, সম্মানীয় বিচারপতি আনার্কি করলেই মানে ঘাড় ধরে বার করে দেওয়া উচিত ছিল ওই কোর্টরুম থেকে। যেদিকে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন, আশা করি এখন বাংলার মানুষ তারা বুঝতে পারছে যে কোন দিকে এই পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন। লিগ্যাল সেলের কনভেনার, মামলাটা করেছে তৃণমূল কংগ্রেস, তো তৃণমূলের যে আইনজীবীরা এই মামলার সঙ্গে সম্পৃক্ত, তো তাদেরকে ডাকবেন না তো কাদেরকে ডাকবেন?
উনি কি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির মেম্বারদের দেখেছেন, না এই মামলার সঙ্গে সম্পৃক্ত আইনজীবী তাদের ডেকেছেন? তৃণমূলের করা মামলা, তাতে তৃণমূলের আইনজীবীরা থাকবে না তো কারা থাকবে? বিজেপির নেতা থাকবে না বিকাশ ভট্টাচার্য থাকবে? অর্বাচীনের মতো প্রশ্ন বিজেপির পক্ষেই করা সম্ভব। গতকালকে পরিষ্কার হাইকোর্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করার দিকে যাচ্ছে তো নাই, উল্টে পুলিশ কোনো বেআইনি কাজ করেছে বলে তারা মনেই করছেন না, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাতেই শিলমোহর দিয়েছে কার্যত ঘুরিয়ে হাইকোর্ট। কালকে কি হয়েছিল কোর্টরুমে? বিচারপতি শুভ্রা ঘোষ বলছেন গতকাল কোর্টরুমের ভিতরে শুনানির জন্য ঠিকঠাক পরিবেশ ছিল না, উপযোগী পরিবেশ ছিল না এবং তাই বাধ্য হয়ে আদালত মুলতবি করা হয়। জানান বিচারপতি, এজলাসে আইনজীবী থেকে শুরু করে উপস্থিত অন্যান্যরা গোলযোগ তৈরি করছিলেন। বারবার অনুরোধ করা হয়েছিল আদালতের মর্যাদা এবং শিষ্টাচার রক্ষা করার জন্য, কিন্তু সেই অনুরোধ কারো কানে পৌঁছয়নি বলে জানান বিচারপতি ঘোষ। এই যে তল্লাশি সংঘাত, সেই সংঘাতের আবহে কলকাতা পুলিশ তাদের তৎপরতাও কিন্তু বেশ নজরে পড়ার মতো। ইতিমধ্যে প্রত্যেক জায়গায় যে বহুতলে থাকেন সেখানকার সিসি ক্যামেরা ডিভিআর সংগ্রহ করে পাঠানো হয়েছে ফরেন্সিকে। বহুতলের ফ্যাসিলিটি ম্যানেজারকে পুলিশ নোটিশ পাঠিয়েছে। বৃহস্পতিবার সকালে কর্তব্যরতদের নামের তালিকা তলব। ইতিমধ্যে প্রতীকের বাড়ির পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। 7 নম্বর লর্ডন স্ট্রিটের বহুতলে থাকা আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের ফ্ল্যাটে বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর সেই তল্লাশি অভিযানকে সামনে রেখে ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানায় 2টি এফআইআর দায়ের হয়েছে। আর সেই এফআইআরের উপরে ভিত্তি করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আর তদন্তে নেমে ইতিমধ্যেই এই বহুতলের যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার যে ডিভিআর তা বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠানো হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। ঠিক তার পাশাপাশি বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রতীক জৈনের ফ্ল্যাটে পৌঁছানোর পর ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা জানার জন্যে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এমনকি তার পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। সকাল 6টা থেকে তল্লাশি অভিযান শুরু হলেও 11:30 নাগাদ শেক্সপিয়ার সরণি থানাকে ইমেল করে তল্লাশির বিষয়ে জানানো হয়। ইডির তরফ থেকে যে আধিকারিক ইমেল করে তল্লাশির বিষয়ে জানিয়েছিলেন তাকেও নোটিশ পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে খবর। ঠিক তার পাশাপাশি ইডির যে টিম বৃহস্পতিবার তল্লাশিতে এসেছিলেন সেই টিমে কতজন অফিসিয়াল ছিল, কতজন সিআরপিএফ জওয়ান ছিল, এমনকি কোনো ফরেন্সিক এক্সপার্ট ছিল কিনা সেটাও পুলিশের তরফ থেকে ইডির কাছে জানতে চাওয়া হবে বলেই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। বিজেপি কি সাহায্য করেছে একটু বলে দিক না। 100 দিনের টাকা আটকে রেখে কীরকম সাহায্য করেছে, গরিব মানুষের আবাসের ছাদ কেড়ে নিয়ে এই শীতের রাতে গরিব মানুষকে মাথায় হিম পড়ছে কীরকম সাহায্য করেছে। বাংলার মানুষ তো দেখছে, বাংলার মানুষ বোকা নয়। বাইরে থেকে ডায়লগ দিয়ে বাংলা জয় করা যায় না। বাংলার মানুষ ছোটবেলা থেকে কবিতা পড়েছে, কোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, বর্গি হানা দিয়ে বাংলা দখল করা যায়নি, আগামী দিনেও যাবে না। বাংলার অতন্দ্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার যোগ্য সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যুগলবন্দি 21-এ হারিয়েছে, 24-এ মাটি ধরিয়ে দিয়েছে, 26-এ ঘাড় ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে। কলকাতা পুলিশ সক্রিয়। এরই মধ্যে ইডি সেদিনকে আমরা দেখেছিলাম খালি হাতে ফিরেছিল, কিন্তু তাদের দাবি যে তাদের হাতে এমনই এক তথ্য এসে পৌঁছেছে। কি তথ্য এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে ইডির কি বক্তব্য জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে জানাবেন। সুজয় আমাদের প্রতিনিধি। সুজয়, একেবারে দেখো, মূল তদন্তের বিষয়ে তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছিল, তার কারণ পুলিশ সমস্ত নথি এবং ডিজিটাল এভিডেন্স নিয়ে এসেছিল। কিন্তু সেই তদন্তে যে বাধা দেওয়া হয়েছিল এবং কিভাবে বাধা দেওয়া হয়েছিল তার সম্পর্কিত প্রমাণ ইতিমধ্যে ইডির হাতে রয়েছে, তেমনটা তারা দাবি করছে। এবং সেই দাবির সপক্ষে তাদের বক্তব্য যে তাদের কাছে 2টি ভিডিও ফুটেজ রয়েছে যেটা তারা নিজেদের মোবাইলে রেকর্ড করেছিলেন এবং সেই ফুটেজেই রেকর্ড হয়েছে যে কিভাবে পুলিশের আচরণটা কেমন ছিল। একজন সিআরপিএফ জওয়ানকে একজন পুলিশ কর্তা তিনি ধাক্কা দিয়েছেন, সেইটা ভিডিও রেকর্ড হয়েছে। বাকি সার্বিকভাবে পুলিশের আচরণ কী ছিল সেটাও তাদের মোবাইলে রেকর্ড হয়েছে বলে তারা জানাচ্ছেন এবং এটা তাদের ক্ষেত্রে একটা বড় হাতিয়ার। তদন্তকারীরা ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে, সেখানে তারা সিবিআই তদন্তের দাবি করছে এবং তাদের বক্তব্য সিবিআই তদন্তের যদি নির্দেশ দেয় শীর্ষ আদালত তাহলে তারা সেই তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই বা কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতেই সেই ফুটেজ দেবেন যে তাদেরকে কোন পরিস্থিতিতে কী অবস্থায় পড়তে হয়েছিল এবং এই ফুটেজ যে তাদের একটা বড় অস্ত্র, বড় হাতিয়ার, যেটাকে ঢাল করে তারা নিজেদের ডিফেন্স বা নিজেদের যে কী পরিস্থিতির মুখোমুখি পড়তে ছিল, কেন তাদের এই তল্লাশি অভিযান সফল হলো না, কিভাবে বাধা দেওয়া।
দেখুন এই যে এজেন্সি সংঘাত চলছে না, এই এজেন্সি সংঘাতের মধ্যে আরো একবার এই বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। বাঁকুড়ার সলতরা সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। গোটা দেশ গেরুয়া হয়ে গেলেও বাংলা মাথা নোয়াবে না, হুঙ্কার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। বাংলাকে গেরুয়া করেই ছাড়ব, পাল্টা চ্যালেঞ্জ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এই বাংলায় কে কি করবে বিজেপির নেতা ঠিক করবে, আমরা করতে দেবো না। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা ডুববে, এই দেশকে বাংলার পথ দেখাবে। আপনার যত ক্ষমতা আছে আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান, আপনি মিডিয়া লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, যত অর্থ বলেছে প্রয়োগ করুন। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব বিচার ব্যবস্থা। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। পাত্রপাত্রী তো তৃণমূলের কাছে, কেন পাত্রপাত্রী তো মানুষ, গণতন্ত্রে তো গণদেবতা মানুষ। এটা ভালো লাইন, হাওয়াই ছুটি। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার। এটা আবার বলার কি দরকার? পশ্চিমবঙ্গে ইসলামীকরণ করবেন ওনারা, আমরা গেরুয়া বানিয়েই ছাড়বো, সেটা নিয়ে চিন্তা নেই। ওনারা যতটা পারবেন ইসলামীকরণ করে নিন, অসুবিধা নেই, তারপরে বাকিটা আমরা দেখছি। আইপ্যাক কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা এবার শুভেন্দু অধিকারী পথে নামছেন, কিন্তু জায়গাটা কোথায় জানেন? ঠিক একই জায়গায় গতকাল যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন। কখন এই মিছিল, কি কারণে মিছিল, কারা থাকবেন, সব ডিটেল প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি থেকে জানবো। প্রদীপ্ত, প্রদীপ্ত শোনা যাচ্ছে? আমরা যোগাযোগের চেষ্টা করব আরও একবার প্রদীপ্তের সঙ্গে, কারণ আগামীকালের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই একই জায়গায় যেখানে আমরা গতকাল দেখলাম যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এই মিছিল হয়েছে, সেখানে বিরোধী দলনেতা আগামীকাল মিছিল করতে চলেছেন। কখন এই মিছিল হবে, এই মিছিলে কারা কারা থাকবেন, সমস্ত ডিটেল প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি থেকে জানার চেষ্টা করব। প্রদীপ্ত, সকাল বেলা 3টের সময় মিছিল হওয়ার কথা রয়েছিল। মিছিলের রুট যাদবপুর বা এই দুই কাছ থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত হবে এবং আমরা গত কিছুদিন ভিজিট করে দেখেছিলাম এবং তারপর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পথে নেমেছিলেন এবং পরিবার আর সেটা পাল্টা কর্মসূচি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নিচ্ছেন বিজেপি নেতৃত্ব এবং দক্ষিণ কলকাতার বিজেপি নেতৃত্ব এই মিছিলে। একেবারে দেখা যাক কি বার্তা দেওয়া হয় এবং আগামীকালের মিছিলে নজর থাকবে। প্রদীপ্ত, ধন্যবাদ তোমায়। আমরা ডান দিকে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি তা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, এবং আগামীকালের মিছিল থেকে কি বার্তা দেন, কারণ জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মিছিল করেছিলেন অর্থাৎ দক্ষিণ কলকাতায়, আগামীকাল দুপুর 3টের সময় যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এই মিছিল করবেন বিরোধী দলনেতা। আমরা গতকাল দেখেছিলাম যাদবপুর থেকে মিছিল শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার সেই যাদবপুরেই শুভেন্দু অধিকারী মিছিল করছেন। ঠিক মাঝে একটা দিনের তফাৎ, একই জায়গায় এই মিছিল হবে এবং কি বার্তা পৌঁছয় বা কি বার্তা দেওয়া হয় দেখা যাক, নজর থাকবে। এই যে গোটা ঘটনা তাতে বিজেপি সরব হবে সেটাই তো স্বাভাবিক, এবং ইতিমধ্যেই বিজেপি নেতা তারা কিন্তু সরব হয়েছেন। যেমন স্মৃতি ইরানি, তিনি বলছেন নিজের রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি সংস্থা এমন অফিসে এমন কি নথি ছিল যে সেটা লুট করতে হলো, বক্তব্য স্মৃতি ইরানি। भारत के इतिहास में आज तक ये दृश्य किसी भी भारतीय ने नहीं देखा जब एक प्रदेश की मुख्यमंत्री जहां पर हवाला के घोटाला की रेड चल रही हो, वहां घोटालेबाजों को बचाने के लिए स्वयं पुलिस के साथ उपस्थित हो। ऐसा क्या खास है उस फाइल में? प्रश्न ये उठता है कि अगर वो एक प्राइवेट कंपनी है तो फिर वो कौन सा दस्तावेज है प्राइवेट कंपनी के पास जो ममता बंदोपाध्याय को लगता है उनका अपना दस्तावेज है? अगर एक प्राइवेट कंपनी है
तो उस प्राइवेट कंपनी में ममता बंदोपाध्याय की मदद करने के लिए पुलिस क्यों पहुंचती है? That Mamata Bandyopadhyay misuses state instruments for her personal political gain has been proved by Mamata Bandyopadhyay herself. ये तो बताएं इन्वेस्टिगेट क्या कर रहे हैं, तभी पता चलेगा ना कि कैसे इंटरफियर किया। अगर उनको दस्तावेज चाहिए थे गोल्ड स्कैम के, यही है ना, अखबार में तो यही है, ठीक है ना, तो फिर उनको पूछना चाहिए था कि आप मुझे बताइए, आप मुझे एक्सेस दीजिए से आपके कंप्यूटर से, हम कुछ ले नहीं जाएंगे, हम पता करेंगे, देखेंगे अगर इसमें गोल्ड स्कैम की बात है वो हमें दीजिए, आप कर सकते हैं। দেখুন আইপ্যাক কাণ্ড নিয়ে একটা তোলপাড় পরিস্থিতি চলছে, আর এই আইপ্যাক কাণ্ড নিয়ে এবারে বিক্ষোভে নামলো বিজেপি। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে সেখানে বিক্ষোভে শামিল হয়েছেন তারা। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। বিধাননগর পুলিশ কমিশন শুদ্ধিকরণ হবে, শুদ্ধিকরণ দরকার। মুখ্যমন্ত্রী হিসেবে না, তৃণমূলের চেয়ারপারসনকে পাহারা দিতে গেছিল, সেই জন্য গোবরজল গঙ্গাজল নিয়ে এই তৃণমূলের পুলিশ কমিশনার যেটা আছে তৃণমূলের পদলেহন করছে, তৃণমূলের দলদাস, তৃণমূলের দলীয় ক্যাডার হিসেবে কাজ করছে পুলিশ প্রশাসন। কেন এটা? জনগণের সেবা সুরক্ষা না দিয়ে তৃণমূলকে সেবা সুরক্ষা দিচ্ছে, কেন এটা? পুলিশ হচ্ছে আমাদের রক্ষাকর্তা, এটাই আমরা জানি, কিন্তু আজকে সেই রক্ষক যিনি তিনি ভক্ষক হয়ে যাচ্ছেন। সেই জন্য আমাদের মানে এই আজকে যে কর্মসূচি নিয়েছি যে আমরা পুলিশকে এই গঙ্গা জল এবং গোবর জল দিয়ে, যেমন আমরা হিন্দুরা সনাতন ধর্মের শুদ্ধিকরণ আমরা জানি, গঙ্গা জল একটা শুদ্ধ জিনিস, সেই জিনিস নিয়ে আজকে আমরা শুদ্ধিকরণ করব। আইপ্যাক নিয়ে আরো অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? তিনি বলছেন যে 2021 সালে কেপি কনস্ট্রাকশনে জল জীবন মিশনে 178 কোটি টাকা বরাদ পায়, আর সেই সংস্থা থেকে 16 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টেই ঢোকে। এখন ইডি তদন্তে গেলে তাতে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার পাড়ার সভা থেকে এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু। আরো একটি বড় দুর্নীতি ফাঁস করেছি। 2021 সাল কেপি কনস্ট্রাকশন 178 কোটি টাকা এই জল জীবন মিশনে বরাদ পেয়েছিল দক্ষিণ 24 পরগনাতে। তাদের অ্যাকাউন্ট থেকে অ্যাক্সিস ব্যাংক কাকদ্বীপ শাখা থেকে সরাসরি 16 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে। আজকে ইডি গেছে তদন্ত করতে, সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কত কথা বলে তিনি আজকে ক্ষমতায় এসে আজকে ইডির কাজে বাধা দিচ্ছেন, আজকে ফাইল লোপাট করছেন, আজকে নিজে ফাইল এবং ল্যাপটপ কেড়ে নিচ্ছেন। শাহজাহান যে গুন্ডা, আর আমাদের মুখ্যমন্ত্রীও তাহলে গুন্ডি। শাহজাহান ইডির উপর হামলা করে আর মুখ্যমন্ত্রী ইডির উপরে হামলা করেন। বাঁকুড়া সালতরা সভা থেকে একটার পর একটা বিষয় নিয়ে, একটার পর একটা ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেছেন দুর্নীতি ইস্যু, সেই দুর্নীতি ইস্যু নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথর খাদান চালানোর জন্য কেন্দ্রেরও কিছু অনুমতি লাগে, অনুমতি পেতে ডিজি মাইন্সকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। বাঁকুড়া সভা থেকে তোপ অভিষেকের। একটা খাদান করতে গেলে মিনিমাম 1 হেক্টর জমির প্রয়োজন হয়, তারপর একাধিক সরকারি পারমিশন। শুধু রাজ্য সরকার নয়, এই ঝাড়খণ্ডের রাঁচিতে ডাইরেক্টর জেনারেল অফ মাইন সেফটি, তাদের এনওসি বা তাদের ছাড়পত্র পেতে গেলে মাসের পর মাস লেগে যায়। অনৈতিকভাবে বেআইনি ঘুরপথে ওই ডিজি মাইন ঝাড়খণ্ডে রাঁচিতে যার অফিস, তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। এই বাঁকুড়ায় সালতোড়ার বিধায়ক বিজেপির, 24 অব্দি বিধায়ক ছিল বিজেপির। আমি জিজ্ঞেস করি বিজেপির বিধায়ক সাংসদদের লজ্জা লাগে না? যেখানে মানুষের অসুবিধা হয় আর মানুষের কর্মসংস্থানের দাবিতে যখন মানুষ সোচ্চার হয়, কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকার মানুষকে নিজের অধিকারের স্বার্থে লড়তে হয়, তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে?